আপনারা কেউ কথা বলেন না। ওনার বক্তব্য শেষ হওয়ার পরে আপনারা যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, এর আগে কেউ কথা বলবেন না। বিনীত অনুরোধ আপনাদের প্রতি। কথা শুনবে বললে এরকম মাইক আছে এরকম আমি তো বলেন মাইক এই কটটা কই লাভলুরে বসেছিল, কটটা দরজা কটটা কই, কট কট মাইক কই মাইক এই শুয়ার কোথাকার ওখানে কথা উত্তর বলছে বাজু কোথাকার। আরে এখন বলছি আরে কটলেসটা দিলেই তো হয়ে যায়। মাইক একটু কথা দিতেছ না আছে আছে লাইন আছে, এটা তো লাইন আছে। আমাদের সবার যেহেতু ঘুম আছে, আমরা তো সবার তো সাউন্ড পাচ্ছি, ক্যামেরা যাইতে বললেই চলে, শুরু করতে বলে শুরু করেন প্লিজ। সাইলেন্ট কেউ শব্দ করেন না, অসুবিধা নাই। এত বড় হয়েছে 5 মিনিট বন্ধ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, ভাই বোন, আসসালামু আলাইকুম। বের করো মাইক নেই তো। বলেন আপনি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা আপনাদের সাথে কেন আজকে এখানে মিলিত হয়েছি। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা একটা মিথ্যা বানট উদ্ভট একটা ভিডিও দেখতে পাই, যা নাকি আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমাদের বিএনপির গাজীপুর মহানগর বিএনপি সভাপতি, জননন্দিত নেতা, বারবার সাবেক চেয়ারম্যান, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আগামী দিনে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ওনাদের সাথে ওনাদের প্রতি হিংসায় বিদ্বেষে তারা ব্যক্তিগত একটা লেনদেনকে তারা এটা চাঁদাবাজি হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র আমাদের দলের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র আমাদের নেতার বিরুদ্ধে। আমরা কোনোভাবে এটা বরদাস্ত করব না। আমরা আজকে এর পরিপ্রেক্ষিতে কোর্টে গিয়েছি, আইনের আশ্রয় নিয়েছি। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আমাদের কথা বলবো। এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, জননন্দিত নেতা, আগামী দিনে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ শওকত সরকার। আলহাজ শওকত সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আমাদের এই প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত এবং গাজীপুরের সমস্ত এবং ঢাকা থেকে আগত সাংবাদিক প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে এখানে উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে শুনেছেন বা যোগাযোগ মাধ্যমে যা দেখেছেন, আমি সেই আলোকে গত রাত্রে আমি উমরা পালনের জন্য আপনার মক্কায় অবস্থান করতেছিলাম আমার স্ত্রী সহ। আমি 23 তারিখে যখন এই সামাজিকভাবে যে প্রচারটি করেছে সেটা আমি অবগত হয়েছি এবং আজকেই আমি আমাদের কোর্টে এই ব্যাপারে একটি মানহানির মামলা করেছি। তারপর আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি এখন আপনাদেরকে মূল বক্তব্যটি আমার পক্ষ থেকে আমি পেশ করব। ধন্যবাদ সকলকে।
ধরে রাখি এটা তো বলছি সাউন্ডটা বেশি যায় না ওটাতে ওটা করো একজন করো বলেন আমরা সবাই নীরবতা বজায় রাখি, তাহলে সবাই শুনতে পারবো। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আমন্ত্রণে কষ্ট করে এখানে আসার জন্য প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমি মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উঠতাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমার এই দীর্ঘ পথ চলা কোনোভাবেই মসৃণ ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কাশিমপুর, গাজীপুর সদর, আশুলিয়া, টঙ্গী, বনানী, বাড্ডা সহ বিভিন্ন থানায় মোট 42টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। যে মামলা থেকে আমার স্ত্রীও রেহাই পায়নি। এই সকল মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুরের কারাগারের একাধিকবার কারাভোগ করতে হয়েছিল আমাকে। তা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে সম্মত রাখতে আমি কোনো দিন আপোষ করিনি কিংবা পিছপা হইনি। আমার রাজনৈতিক জীবনকে ধ্বংস করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে আমি কোনো দিন বিচ্যুতি হইনি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পবিত্র মক্কা নগরীতে উমরা পালন শেষে শনিবার রাতে আমি গাজীপুর পৌঁছেছি। তবে উমরা পালনরত অবস্থায় 23শে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে 10 মিনিট 40 সেকেন্ডের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে আমার দৃষ্টি নজরে আসে, যে কারণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে আসা আমার। আপনাদের যেখানে সম্পূর্ণ ভুল, মিথ্যা, বানোয়াট, বাস্তবতা বিবর্জিত ও একপেশী তথ্য উপস্থাপন করা হয়েছে। একজন রাজনীতিবিদের চরিত্র হরণ করতে কেউ এত নিচে নামতে পারে, এটা আমার ধারণার বাহিরে ছিল। প্রিয় সাংবাদিক বৃন্দ, ওই প্রতিবেদনে যার বক্তব্য তুলে ধরা হয়েছে তার নাম আফজাল হোসেন। তাকে আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে জানি। ভিডিওতে দেখানো হয়েছে তিনি আমাকে টাকা দিচ্ছেন। ভিডিওর এই অংশটা সত্য, কিন্তু কিসের টাকা সেটি বলতে গিয়ে পরিকল্পিতভাবে ও একটি বিশেষ মহলের প্ররোচনায় এবং মিথ্যা ও কাল্পনিক তথ্যের আশ্রয় নেওয়া হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে এই যে 2024 সালের 28 জুলাই জৈনক আফজাল হোসেন ঢাকার প্রগতি সরণিতে আমার সেলের প্রতিষ্ঠান MS কার সাম্রাজ্য থেকে একটি নোয়া স্কয়ার, যার চ্যাসিস নাম্বার ZWR আপনার 8004412220, ইঞ্জিন নাম্বার 2ZR 0F48281 গাড়ি ক্রয় করেন। 40 লক্ষ টাকা দামের ওই গাড়ির পূর্ব পরিচিতি ও তার জরুরি প্রয়োজনের কারণে 10 লক্ষ টাকার চেক জামানত রেখে হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রায় 2 মাস পর অক্টোবরের 1 তারিখে গাড়ি ক্রয় বাবদ পূবালী ব্যাংক PLC টঙ্গী ব্রাঞ্চ থেকে জনাব আফজাল হোসেন 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বাকি পাওনা টাকা ভেঙে ভেঙে কয়েক ধাপে আমার কাশিমপুরের বাসায় পৌঁছে দেন। জনাব আফজাল এই টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি অন্য কারো প্ররোচনায় মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এছাড়া জৈনক আফজাল হোসেনের সঙ্গে আমার ঘনিষ্ঠ হিসাবে প্রতিবেদনে দাবি করা সাইফুল ইসলাম সরকারের সঙ্গে আফজাল হোসেনের বেশ আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ছিল। সেটা নিয়ে বিরোধ দেখা দিলে তা মীমাংসার জন্য আফজাল হোসেন আমার কাছে আসে। সেখানে সাইফুল ইসলামের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেনের সমঝোতা নিয়ে কথা বলার এক পর্যায়ে সেটিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও আমার
চাঁদা নেওয়ার প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন জুলাই আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কারিগর জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক নেরেটিভ তৈরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মাটিতে জাতীয়তাবাদের পতাকা নানান প্রতিকূলতা, নির্যাতন আর হুমকি উপেক্ষা করে যারা ধারণ করে আসছিলেন, মূলত তাদেরকেই এই প্রভাকাণ্ডের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জনৈক আফজাল হোসেনের পরিচয় দিলেই এই সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, কে এই আফজাল হোসেন? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি নিজেকে গাজীপুর মহানগর যুবলীগের নেতা হিসাবে পরিচয় দিতেন। যুবলীগ নেতা হিসাবে তিনি নিয়মিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। এছাড়া বিভিন্ন উৎসব এবং জাতীয় দিবসে গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিসাবে গাজীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও লিফলেট বিতরণ করতেন। যেসব পোস্টারে আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা আকম মোজাম্মেল হক, তৎকালীন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল আহসান রাসেল সহ আওয়ামী লীগের ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ছবি দেখতে পাওয়া যায়। জুলাই আন্দোলনের পর তিনি ভুল পাল্টিয়ে নিজেকে সদ্য বিলুপ্ত ঘোষণা করা সংগঠন জিয়া মঞ্চের কাশিমপুর থানার আহ্বায়ক হিসাবে পরিচয় দিয়ে থাকেন। আদালতে তিনি কোনোদিনই জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন না। এমনকি গত 17 বছর ধরেই তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় সুবিধাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশে ফিরে আমি আমার বিরুদ্ধে চলা এই গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ হিসাবে আইনি পদক্ষেপ নিয়েছি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলামের আদালতে জনৈক আফজাল হোসেনকে আসামি করে আমি মানহানির মামলা করেছি। আমি আশা করব যদি তার সৎ সাহস থাকে তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখে নোংরামি বাদ দিয়ে আইনের পথে আমার সঙ্গে মোকাবেলা করবেন। আমি আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সত্য তুলে ধরুন, সত্যের জয় হবে ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ওই মিথ্যা বানোয়াট ও একপেশি প্রতিবেদন শেখ শহীদুল ইসলাম স্বপন নামে আরও একজন বক্তব্য নেওয়া হয়েছে, যিনি নিজেকে স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবে পরিচয় দিয়েছেন। তার দাবি তিনি আমার বিরুদ্ধে দলীয় হাইকমান্ডের কাছে চিঠি দিয়েছেন, কিন্তু বাস্তবে এই নামে কাউকে আমি চিনি না। তার সঙ্গে আমার ব্যক্তিগত কিংবা রাজনৈতিক কোনো যোগাযোগ কিংবা বিরোধ নেই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এছাড়া ওই প্রতিবেদন কাশিমপুর জমিদার বাড়ির দখলের যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে তাও পুরোপুরি মিথ্যা। প্রকৃত সত্য হচ্ছে 2005 সালে কাশিমপুর জমিদার বাড়ির বংশধর জনাব গঙ্গাপ্রসাদ রায় চৌধুরীর কাছ থেকে আমি এই বাড়ির অর্ধেক অংশ ক্রয় করি, যা 2012 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং গাজীপুরের আকম মোজাম্মেল হকের লোলভ দৃষ্টি পড়ে ওই বাড়ির উপরে তার নির্দেশে তার গুন্ডা বাহিনী বেশ কয়েকবার জমিদার বাড়ি দখল করার ভাঙচুর চালায় এবং 2023 সালে আমি হাইকোর্টে রিট করলে সরকার পক্ষে ওই বাড়িতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে আদালত। এরপর 2023 সালে নতুন রেকর্ড শুরু হলে আমি এই বাড়ির বিডিএস পর্চা পাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, মানুষ হয়রানি সহ ঢালাওভাবে নানা অভিযোগ করা হয়েছে। জনৈক আফজাল হোসেন একই কারণে ভিন্ন ভিন্ন সময়ে আমাকে টাকা দেওয়ার সময় গোপনভাবে করা ভিডিও ভিন্ন ভিন্নভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করে আমাকে চাঁদাবাজ হিসাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে না পেরে আমার চরিত্র হননের মতো জঘন্য ও কুৎসিত পথ বেছে নিয়েছেন। এছাড়া জনৈক আফজাল হোসেন একই কারণে ভিন্ন ভিন্ন সময় আমাকে দেয়া
টাকার ভিডিও ভিন্নভাবে সামাজিক মাধ্যমে উপস্থাপন করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই প্রক্রিয়ায় আগামীতেও করবেন বলে আশঙ্কা আমার। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সন্তান। 3 দশক ধরে গাজীপুর মানুষের জন্য, গাজীপুর মানুষের স্বার্থে আমি রাজনীতি করে আসছি, যার সবচেয়ে বড় সাক্ষী আপনারা। আর এই রাজনীতি করতে গিয়ে জেল, জুলুম, নির্যাতন, হুমকি, কত কিছুই না সহ্য করতে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাকে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। কখনো রাস্তায়, কখনো মাঠে, কিংবা অন্যের বাড়িতে বোঝা হয়ে আমাকে রাত্রি যাপন করতে হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ থেকে এক বিন্দু পিছপা হয়নি। কেবল রাজনীতির পথে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কেউ এতটা কুরুচি আশ্রয় নিতে পারে এটা আমার জানা ছিল না। মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো কোনো বড় মনের পরিচয় নয়, তাই কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। পরিশেষে আমার প্রতি এই অন্যায়ের বিচারের ভার আমি আপনাদের মাধ্যমে গাজীপুরবাসীর কাছে তুলে দিলাম। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে রাজনীতির মাঠে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আরো কোনো প্রশ্ন থাকলে করেন। বিচ্ছিন্ন পাবেন না, প্লিজ বিচ্ছিন্ন ভাবে কেউ প্রশ্ন করবেন না। একজন প্রশ্ন করবেন, শেষ হওয়ার পরে আরেকজন করবেন। একটা প্রশ্ন করে আমি কি তারাই মামলা করছেন? কি তারাই মামলা করছেন? ও জানি না আপনার দেওয়া নেই। মানহানি আমরা মানহানির নির্দিষ্ট যে আছে সেই মানহানির দ্বারা বলা আছে, এখানে আছে, বক্তব্যে আছে। এই সালাম ভাই, এটা কি ছোট কপি দিব, আদালত থেকে কপি নিয়ে আমরা দিব, দিয়ে দিব। পেপারসগুলো দিয়ে দেন। গাড়ি দিলে কি হচ্ছে? তুমি গাড়ি দিবে জি প্লিজ প্লিজ কথা বলবেন না, প্লিজ। অভিযোগ করা হয়েছে আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যরা তারা 5 আগস্টের পরে কোনো মামলায় সংশ্লিষ্টতা হয়নি। অর্থাৎ এই ঘটনা কি সত্য কিনা এবং পাশাপাশি একটা টেলিভিশনের রিপোর্ট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। সেই টেলিভিশনটাকে আদৌ আপনার সাথে যোগাযোগ করেছিলেন কিনা, কোনো ইন্টারভিউ আপনার নিয়েছিল কিনা, এবং সেই রিপোর্টটি আটকে দেওয়ার মতো কোনো কাজ আপনি করেছেন কিনা? মিথ্যা, এগুলো কেউ নেয়নি। আচ্ছা, আপনি বলেছেন, বক্তব্য বলেছেন যে আপনার প্রতিপক্ষকে আপনাকে গাল করার চেষ্টা করছেন, তাহলে কি মনে করছেন আপনার নিজ দলের লোকেরাই এই ভিডিও বানানোর চেষ্টা করছে? এখন এখানে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বলতে আপনার আমরা যেটা বুঝি, এখন তো আর আওয়ামী লীগরা মাঠে নাই। হয়তো বা আমাদের দলের লোক হতে পারে, অন্য কেউ হতে পারে, যারা এর পিছনে আমাকে করতে এসে। হ্যাঁ, আবার যারা এটা করছে তারা তো আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগের লোকের সহায়তা নিয়েও করতে পারে। বুঝি নাই। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা 5 আগস্টের পরে তার বিরুদ্ধে কোনো মামলা হবে বলে মামলা তো উনি করেন। আপনার প্রশ্নটা ক্লিয়ার না। রিপোর্টে বলা হয়েছে আপনার পরিবারের সদস্যরা অনেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আপনি পরিবারের সদস্য বলতে কি বোঝেন? ওই রিপোর্টে আমার এটা বলতে হবে। আমার পরিবারের সদস্য হলো আমার
স্ত্রী, আমার ছেলে মেয়ে, এর বাহিরে যদি কেউ থাকে তাকে নিয়ে আমি মনে করি আমাকে প্রশ্ন করা উচিত না। তারপরেও যেহেতু আপনি করেছেন, আপনাকে জানতে হবে আগে তার সম্পর্কে, যে সে এখন কোথায় আছে, তার নামে কতটি মামলা হয়েছে, এটা আপনিই জানতে পারবেন। আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন? কারণ সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ সম্পর্কে আমি কেন কথা বলতে যাব? আওয়ামী লীগের সাথে তো আমার কোনো অভিযোগ নাই, আপোষ নাই। সে যেই হোক, সে তো আওয়ামী লীগ। আমি আমার বক্তব্যে বলে গেছি, আমি জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করি। আর এর বাহিরে কে কি করে, সে যেই হোক না কেন, সে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপোষ নেই। আর তার নামে কতটি মামলা হয়েছে আমি যতটুকু জানি 30 থেকে 35টা মামলা হয়েছে, এবং সে বর্তমানে ভারতে থাকে। আপনার খবর নিয়ে দেখতে পারেন। ভাই, তাহলে এই বিলটির জন্য আপনি সর্বোচ্চ আইনি লড়াই লড়বেন? জি, ইনশাআল্লাহ, অবশ্যই। আর প্রবাসী সাংবাদিক যিনি আসলে প্রচার করেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন কিনা বা সাংবাদিকদের বিরুদ্ধে, গণমাধ্যমের বিরুদ্ধে আমার কোনো বলার নাই। আপনার কোনো অভিযোগ নাই, আমি কখনো করবো না, করিও না, ভবিষ্যতেও করবো না। আপনার আমার বন্ধু, এটুকুই আমি বিশ্বাস করি। আপনাদেরকে ধন্যবাদ।